যখন সূর্য ওঠেনি আমরা উঠে পড়েছিলাম শহর থেকে অনেক দূরে অনেক দূরে। আমরা যাচ্ছি বীরভূম, বীরভূমে বীরদের ভূম। এবার ওখানে কীভাবে ভোট হবে, কী ভোটে হবে আমরা দেখব, আমরা কথা বলবো এবার বীরভূম ভোটের মূল মাথাগুলোর সঙ্গে, জানবো বীরভূম ভোটে কি হচ্ছে। সূর্য উঠে গেছে, আমরা বীরভূমের ঠিক কাছাকাছি পৌঁছে গেছি। আজকে একটা ঘটনা ঘটে গেল, আমি নানুরের পাপুরিতে এসেছি। তো আমার এমন একটা মানে কাকতলি হলো, ঠিক এই সময় আমার সঙ্গে যে উপস্থিত হয়েছেন কাজল শেখ, নানুরের কাজল শেখ, বীরভূমের কাজল শেখ। সেই কাজল শেখকে এখন তো বীরভূম নানুর নয়, গোটা বাংলা চেনে। আজকে তার সঙ্গে আমরা কথা বলবো এই সুচপুর নানুরের, যেখানে 11 জন মারা গিয়েছিলেন। তারপর গোটা নানুরের নাম গোটা বাংলা গোটা ভারত জেনে যায়। সেইখান থেকে আন্দোলন, সেখান থেকে পাপুরি গ্রাম। আপনার বাড়িরও তো 2 জন মারা গেছিল এই আন্দোলন করতে করতে, সুচপুর নয়, তারপরের ঘটনা যেটা হয়েছে। আমার 3 জন মারা গেছে, 3 জন মারা গেছে এবং বাবা, 2 দাদা 1 জন বাবা, সাজু, রুবাই আর বাবা। বাবাকে প্রথমে বোমা মারা হয় বুকে, পরে সে বোমার আঘাতে ক্যান্সার হয়ে মারা যায়। ভয়ঙ্কর ঘটনা তো। এবং আমার দাদা রবু শেখকে আমার চোখের সামনে দাঁড় করিয়ে মারা হয়েছিল 2011-র প্রাককালে বা 2000 সালে আগে। এই গ্রামে শুধু বোমা ছাড়া আর কিছুই ছিল না। নানুরের মানুষের ঘুম ভাঙতো বোমার আওয়াজে, গুলির আওয়াজে। সেই নানুর আজ শান্ত। শুধু সুচপুরে 11 জনকেই নয়, সুচপুরে 11 জন কৃষককে নিষ্ঠুর নির্মম ভাবে যে হত্যা করা হয়েছিল, কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়েছিল, তারপরেও আমার পরিবারের 3 জন সহ আরো 16 জনকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করেছে বামফ্রন্টে হারমোদ্রা। নাউনের মানুষের এখন বোমা গুলির আওয়াজে ঘুম ভাঙে না। নাউনের মানুষ এখন দেখতে পাচ্ছেন কি শান্ত পরিবেশ। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখন তো একটা বোমা ফাটলো না। না, বোমার আওয়াজ নেই নানুরে। 2024-এর নির্বাচনেও দেখেছিলেন আপনারা, সারা বীরভূম জেলায় কোনো বোমা গুলির আওয়াজ হয়নি। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। আমাদের বিশ্বাস 2026-এর নির্বাচনেও এর পুনরাবৃত্তি একই রকম ঘটবে, অর্থাৎ কোনো বোমাগুলির আওয়াজ হবে না। নাউরের মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। এবং মানে আপনি চরম চরম বাজনা বাজাবেন না? আমার মনে হয় কোনো চরম চরম ঢাক থেকে শুরু করে কোনো কিছু বাজনা বাজানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি নকুলদানা খাওয়াবেন তো, না মন্ডা খাওয়াবেন? 24-এ নকুলদানা, মন্ডা, ঢাক কোনো কিছুই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছিল আমাদের হাতিয়ার। সেই উন্নয়নকে হাতিয়ার করেই 26-এর নির্বাচন আমরা লড়বো এবং বীরভূম জেলার যে 11টা সিট আছে 11-0 করে ছাড়বো। আপনি কি খুব বিনয়ী? বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, নিজের নাম তো একবারও করছেন না। আমি করেছি এটা বলছেন না কেন? দেখুন, আমরা যখন মঞ্চে উঠি বক্তব্য দিই, তখন 100 বারের মধ্যে 80 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে হয়। তার কারণ একটাই, আমরা তার সৈনিক। উনি উন্নয়ন করছেন, আমরা বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আরে 2024-এ তো অনুব্রত মণ্ডল জেলে ছিল, আপনি ছিলেন এখানে, আপনি তখন দেখছিলেন। আপনি এখন আপনি এখানকার বেতাজ বাদশা। দেখুন, আমি কেউ নই, আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাকে জেলা পরিষদ সভাধিপতি পদে বসিয়েছেন। সারা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখছি বা কাজ করে চলেছি। কালকে যদি না রাখে তা আমি সৈনিক হিসাবে কাজ করব। কালকে যদি আমাকে অন্য কোনো দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা আমি পালন করব। আপনি তো রাজনীতিতে ছিলেন না? অবশ্যই রাজনীতি ছিলাম না। আমি দিল্লিতে কাজ করতাম। ওখানে একটা কোম্পানি ছিল, একটা ফ্যাক্টরি ছিল। যখন 2000 সালে আমার দাদাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়, শহীদ সাজুকে, তারপরে 2003 সালে আমার দাদাকে মারা হয়, তখন আমার ছোট্ট বোন ছিল বিনা। সে বোনের বিয়ের সময় ছিল। তখন বিয়ের কথাবার্তা হয়ে গেছে। আমাদের তখন বামফ্রন্টে পুলিশ প্রশাসন গ্রাম ছাড়া করে দিয়েছে। বোলপুরে থাকতাম, একটা ভাড়া বাড়িতে বাস করতাম। গ্রামের জমি সম্পত্তি সব পরেই ছিল। তারপরে আমি বামফ্রন্টে, সে নেতাটা এখনো বেঁচে আছে, হয়তো আপনাদের মাধ্যমে কথাটা শুনবে। আমি সত্য বলছি, সে বুঝতে পারবে। নামটা বলেই ফেলুন। নামটা এখন আমি বলছি না। তেনাকে আমি ফোন করেছিলাম দিল্লি থেকে, যে আমাদের কিছু বিষয় সম্পত্তি বিক্রি করতে দেওয়া হোক, কারণ আমার ছোট বোনের বিয়ে। তিনি তখন বলেছিলেন, তোর যদি ক্ষমতা থাকে এসে দখল করে নে।
মানে উনি আপনাকে বলছে লড়াইয়ে নাম, লড়াইয়ে নাম, যদি ক্ষমতা থাকে এসে তোর জমি দখল করে নে, তোর জমিতে জল খাবে, তোর জমি বিক্রি করতে দেবো না। তারপর থেকে মনের মধ্যে আমার একটা ওই ধরনের চিন্তা ভাবনা আছে যে আমি দখল করে দেখাবো আমার বাবার সম্পত্তি, বাপত্তি সম্পত্তি, কেন তারা বেচতে দেবে না। তারপর থেকে লড়াই ময়দানে নামি এরিয়ার মানুষকে সংগঠিত করি এবং বামফ্রন্টকে নাম, অবশ্যই সব রকমই লড়াই হয়েছে, সব রকমই লড়াই হয়েছে। আমি বলবো না তারা বোমা ছুড়িছে আমি মিষ্টি ছুড়িছি, এটা নয়। বোমার বদলে বোমা, গুলির বদলে গুলি অবশ্যই হয়েছে। বোমা ছুটতে পারবেন এখন? দেখুন বোমা এখন ছুড়া, আমি বোমা কোনো ছুড়িনি। বানাতে পারেন তো? না, বোমা বানতেও জানি না, বোমা ছুটতেও জানি না, কিন্তু লড়াই হয়েছে। বন্দুকের গুলি ওটাও করতে জানি না। কি করলেন মশাই? বন্দুকও চালাতে পারেন না, বোমা ছুড়তে মানুষকে পারেন না। সংগঠিত করেছি, মানুষকে এক জায়গা করেছি। কিন্তু একথা বলবো যে বোমাগুলি চালানোর কোনো প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, মানুষকে সঙ্গে নিয়ে চলার তিনি যে বার্তা দিয়েছেন, সেই বার্তাকে পাথেয় করে আমরা চলছি। এখন আমরা যেভাবে বাংলা তথা বীরভূম যত নানুকে আমরা যেভাবে সাজিয়েছি, মানুষ আর বোমাগুলি চালাতে ভুলে গেছে। মানে আমরা কি এবার আর দেখবো না, আর দেখবো না নানুরের সেই আমার দৃঢ় বিশ্বাস 2026 নির্বাচনে বীরভূম জেলার কোনো প্রান্তে বোমাগুলির কোনো প্রয়োজন নেই, কোথাও বোমাগুলি ফাটবে না। তো এবার যেটা বলছে মানে বিজেপি বলছে, বিজেপি মানে গোপনে আনন্দ করছে ওরা, যে অনুব্রতর সঙ্গে আমরা একটা বিপুল লড়াই আছে, এবার আর 3-4টা সিট বেরিয়ে যায় বীরভূম থেকে। দেখুন তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, একটা বড় পরিবারে দাদার সঙ্গে ভাইয়ের, মায়ের সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু দিনের শেষে যখন পরিবারের মধ্যে কোনো একটা সুখ দুঃখের কোনো ব্যাপার আসে, তখন কিন্তু পরিবার এক জায়গা হয়ে যায়। স্বভাবতই 26 নির্বাচন আসছে, কোনো দ্বন্দ্ব কোনো বিভেদ থাকবে না। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কিন্তু অনুব্রতর সঙ্গে যে আপনার দ্বন্দ্ব রয়েছে বা হয়েছে ছিল, এটা নিয়ে তো কোনো দুবিধা নেই, মানে এটা নিয়ে কোনো তো আমাদের কারো মনে কোনো সংশয় নেই। কেন, কারণটা কি? এখন সংশয়টা হয়তো আপনাদের মনে নেই, কিন্তু আমি একথা বলবো, আজ পর্যন্ত কোনো সাংবাদিক বন্ধু কোথাও দেখাতে পারবেন না যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার তুতু ম্যামা হয়েছে, আমার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, আমার সঙ্গে বাক বিতণ্ডা হয়েছে। এটা কিন্তু আজ পর্যন্ত কোথাও হয়নি। হ্যাঁ, আমার ভালো লাগেনি, আমি যাইনি। আমার ভালো লেগেছে, গিয়েছে। যার কাছে ভালো লাগে তার কাছে যাই, যার কাছে ভালো লাগে না তার কাছে যাই না। মাছ চাষটা আমার একটা ব্যবসা বলতে পারেন, আমার একটা উপার্জনের রাস্তা বলতে পারেন। এই গ্রামে 15টা পুকুরে মাছ চাষ করি, প্রত্যেকটি পুকুরে অর্ধেক অংশ আমার আছে, আমার পরিবারে আছে, বাবার সম্পত্তি। আপনার আর উপার্জন কি আছে? আপনার তো, আপনি তো দিল্লিতে কাজ করতেন, প্রায় 80 বিঘের উপর সম্পত্তি আছে, জমি আছে। এগুলো কি সব আপনি নিজে তৃণমূলে গিয়ে করেছেন না আগে থেকে ছিল? তৃণমূলে আগে থেকে। আচ্ছা, আপনি বলছেন আপনি খুব সৎ লোক, 100% সৎ। বোলপুরের লোকজন, যারা বোলপুরের দিকে, যেখানে আগে ঢুকতে দিত না আপনাকে, সেখানের লোক বলছে এখন নাকি বালিটা আপনি নিয়ে নিয়েছেন পুরোটা, বালি আপনার ছাড়া অন্য কেউ করতে পারে না, আপনার লাগে আপনাকে সালাম করতে হয়, তারপর বালি। দেখুন, আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে রাজনীতি করি, বাক স্বাধীনতা আছে, তারা বলতেই পারে, কিন্তু আমি বলবো প্রমাণ করে দেখানোর জন্য। কারণ আমি জোর গলাতে বলছি, বালি, কয়লা, গরু বা যে কোনো ইললিগাল পাথর, যে কোনো ইললিগাল কাজের সঙ্গে কাজল শেখ কোনদিন যুক্ত ছিল না, আর থাকবেও না, থাকার প্রয়োজনও নেই। আর বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু লোকজন বলছে তৃণমূল মানেই হচ্ছে তোলামূল পার্টি, তা আপনি তোলামূল পার্টিতে থেকে সততার কথা বলছেন। লোকজন কি বলছে সেটা দেখে আমার লাভ নেই। 2011 প্রাককালে আপনার ক্ষমতা ছিল না এই গ্রামে এসে ক্যামেরা নিয়ে এসে পুকুরে পারে বসে থাকার মতো। না, 2011 পরেও কি ক্ষমতা ছিল কারো? অবশ্য 2011 পরে আপনি পালিয়েছিলেন এখান থেকে। 2011 সেটা আমাদের একটু নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল, কার সঙ্গে দ্বন্দ্ব ছিল? যার জন্য যেটা বলুন বলুন বলুন, কার সঙ্গে দ্বন্দ্ব ছিল বলুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তারপরে রাজ্য নেতৃত্ব নজরে আসে, রাজ্য নেতৃত্ব সেটাকে শুধরে দেয় এবং ঠিক করে দেয়। তারপর থেকে আমি গ্রামে আছি। খুলুন, অনুব্রত মণ্ডলের সঙ্গে সমস্যার জন্য আপনাকে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। খুলুন, বলুন। কোনো এক সময়ের ঘটনা, অবশ্যই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাকে মিথ্যা মামলার জন্য গ্রাম ছেড়ে যেতে হয়েছিল, অনুব্রত মণ্ডলের জন্য আমি বলবো না, মিথ্যা মামলার জন্য পুলিশ আমাকে প্রেসার দিয়েছিল। সে কেসগুলোর বিচার হয়, বিচার হওয়ার পর সওয়াল জবাবের ভিত্তিতে আদালত আমাকে মুক্তি দেয়,
এবং এখন আমি সব কেস থেকে মুক্ত আছি। কিন্তু আমি কারো ভয়ে, কাউকে ভয় করে আমি গ্রামের বাইরে যাইনি। কেউ আমাকে একটা আঙুল দেখিয়েছে তো সঙ্গে সঙ্গে দুটো আঙুল দেখিয়েছে। আমি জীবনে আবার বলছি, ওপরওয়ালা ছাড়া কাউকে কোনদিন ভয় করিনি আর করবও না। এখন আমি জোর গলায় বলছি। অনেক সময় মনে হয় যারা আমার দাদাদেরকে মেরেছে, বাবাদেরকে মেরেছে, যারা আমার সহযোদ্ধাদের মেরেছে, যারা সুদপুরে 11 জন গণহত্যা করেছে, তাদের মধ্যে অনেক এখন আছে নানু বিধানসভা ঘুরে বেড়ায়। তৃণমূল করছে তারা তো না, তাদের মধ্যে তৃণমূল এখনো পর্যন্ত নেই। তাদের নেতারা তো তৃণমূল করে, আপনার দলের নেতা তাদের কেউ কেউ আছে। আমি কি নামগুলো বলবো? যারা গণহত্যা করেছিল তারা তো জেলে আছে। হ্যাঁ, তারা আছে। যারা প্রত্যক্ষভাবে ছিল, যারা পরোক্ষভাবে ছিল, তারা আপনার দলের সম্পদ কি সম্পদ নয়? না, পরোক্ষভাবে যারা ছিল তাদের মধ্যে একটা অংশ আমার দলে নেই, এ কথা আমি বলবো না। নানুরে তো নেই, নানুরে তো তাদেরকে আমার দলে নিইনি। না, এই যে করিম খানকে আপনি কি করছেন, কি বলবেন করিম খান তো আপনাকে জ্বালিয়ে মারছে। দেখুন, করিম খান বা যাদের নামগুলো বলছেন এদের কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। নানুর বিধানসভার মানুষ ভালো করে এদেরকে চেনে না, জানে না। এক সময় তৃণমূল কংগ্রেস দল করত, এখন তারা কোথায় সেটা আমারও সঠিকভাবে জানা নেই। একটা কথা বলতে, অনুব্রত মণ্ডলকে আবার ফিরিয়ে আনার পিছনে জেল থেকে করিম খানের নাকি একটা বড় ভূমিকা ছিল, উকিল, আদালত, অনেক কিছু। সেটা অনুব্রত মণ্ডল আর করিম খানই বলতে পারবে, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। যে ওকে বেল কে কিভাবে দিল, কে বেল করালো, কে টাকা পয়সা খরচা করলো, সেটা অনুব্রত মণ্ডলই বলতে পারবে। 2024-এর ভোট হয়েছিল আপনার নেতৃত্বে বীরভূমে। আমার নেতৃত্বে নয়, 2024-এ ভোট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঠিক আছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত বিনয় রাখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা কোর কমিটি তৈরি করেছিলেন। সেই কোর কমিটি তো আপনিই ছিলেন, ছেলেছেন তো আপনি। না, আমরা সকলে মিলে ভোট করেছিলাম। স্বভাবতই আমার দলের কোনো কর্মীরা বোমা গুলি চালায়নি 2024-এর নির্বাচনে, এবং মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এমনও প্রমাণ থাকবে আপনাদের কাছে, নানুর বিধানসভাতে অনেকে বিজেপি বা সিপিআইএম এর যারা কর্মী ছিল তারা ভয়ে ভোট দিতে আসছিল না, তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে এসে ভোট দিয়েছি। এর আগে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে ভোট হতো বীরভূমে, অনুব্রত মণ্ডল সব দেখছে। এবার তার পরের বারে ভোটটা আপনার নেতৃত্ব হলো, আপনি বলেওছেন, এটা প্রকাশ্যে বলেছেন, আমি নিজে বলছি না, যে এবারের ভোট আগের বারের মতো হয়নি, চরম বাজেনি, লোকুলদানা দেওয়া হয়নি, পুলিশকে বোম ছুড়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়নি। এই যে রংটা বদলাচ্ছেন, মানে অনুব্রত মণ্ডলের যে ঘরানা আর আপনার যে ঘরানা, এই দুটো ঘরানা নিয়ে পার্থক্য কি ওর থেকে আপনি আলাদা প্রমাণ করার জন্য করছেন? দেখুন, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিচ্ছে সেটাকে পালন করা হোক। তারা প্রকাশ্যে বলছে, আমাদেরকে ডেকেও বলছে যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে ভোট করাও। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটাই 26-এর নির্বাচনের পক্ষে যথেষ্ট। আপনার চোখের সামনে অনুব্রত মণ্ডলকে আপনি দেখেছেন? অবশ্যই। এটা কিন্তু একসঙ্গে রাজনীতি করেছেন। আমি 1993 সাল থেকে রাজনীতি করছি। অনুব্রত মণ্ডল যখন M80 গাড়ি চালাতো তখন থেকে দেখছি, আমার পাশের গ্রামে বাড়ি। অনুব্রত মণ্ডল M80 গাড়ি চালাতো? একটা মাঠে চাষ, এক মাঠে চাষ, এটা পাপুড়ি, পাশেরটা হাটসান্দি, ওই গ্রামে অনুব্রত মণ্ডলের বাস। আমি সবই জানি, সবই ছিল। ওকে M80 চালাতো? অবশ্যই। আজকে 1000 বিঘা জমি? সেটা হতে পারে, M80 গাড়ি চালাতো, আমি দেখেছি। তো বিপুল তো, আপনি কতদিন আগে M80 দেখেছেন? ওটা মোটামুটি 1993 সালে। আচ্ছা, এই যে আমি বলছেন M80 করে 93 সালে, 2001-এও তো অনুব্রত তেমন কিছু ছিল না নাকি? না, 2001-এও তেমন কিছু আমি তো দেখিনি। কেউই দেখেনি? আপনি দেখেন মানে কেউই দেখেন? তারপর জমি ব্যবসা হ্যানত্যান বিভিন্ন কিছু করতো। ওকে মাছের ব্যবসা করতো? সেটাও শুনেছি করতো। মাছ কাটতো না বাজারে? ওটা আমি দেখিনি। তো গ্রামে যারা বাড়ি হবে, যেমন আমার গ্রামে বাড়ি মাছ চাষ করছি। লাভ তো এতটা লাভ হতে পারে না যে লাভ দিয়ে বড় বড় প্রাসাদ, বড় বড় গাড়ি, বড় বড় সোনার হার, এগুলো তো হতে পারে না। অবশ্যই হতে পারে। আপনার কত অবশ্যই হতে সোনার হার আছে আপনার? না, আমার সোনার হার নেই, খুলে দেখুন। নাই? না, আংটিও নেই। আংটিও নেই? না, সোনার হারও নেই, আংটিও নেই। কি করছেন আপনি? এইভাবেই চলবে। লকার নেই আমার। লকারও নাই? লকার নেই। আর অনুব্রত মণ্ডলের তো সোনা তো তারা কোন পথে করেছে, কিভাবে করে, তাদের ব্যাপার যায় না, তাদের কি ছিল কি আছে আমি তো জানি না, বলতে পারবো না। তারা কিভাবে ইনকাম করেছে, হয়তো জমি জায়গায় ব্যবসা হ্যানত্যান করেছে। কিভাবে জমি জায়গায় ব্যবসাটা বলুন তো, লোকে যে বলে ওর 1000 বিঘা জমি, 1000 বিঘা তো মানে বড় ব্যাপার।
এবার ধরুন এসব বিষয় নিয়ে তো তদন্ত চলছে, ইডি করছে। ইডি করছে, সিবিআই করছে। তাহলে আপনি বলুন, ইডি সিবিআই যখন অনুব্রত মণ্ডলকে 2.5 বছর জেলে রাখলো, হ্যাঁ, বিভিন্ন ধরনের জল্পনা, বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পেলাম, প্রমাণ তো হলো না, প্রমাণ তো কিছু হলো না। তো অনুব্রত মণ্ডল তো স্পিকটি নট হয়ে বসে আছে, সেই চরমও নেই, এখন হাঁটা চলা করছে। কিন্তু অনুব্রত মণ্ডল দল তো করছে। কোথায় দল করছে? আপনি যে মঞ্চে, অনুব্রত মণ্ডল যে মঞ্চে থাকে, আপনিও সে মঞ্চে থাকেন না। সৌমিত্র খান বলছে গোপনে গোপনে বিজেপিকে ভোট দেবে অনুব্রত মণ্ডল। সেটা আমি বলতে পারবো না, কিন্তু তাহলে বিজেপির সঙ্গে অনুব্রত মণ্ডল গোটাপ আছে, তাহলে বিজেপি অনুব্রত মণ্ডলকে বের করেছে, তাহলে বিজেপি অনুব্রত মানে মণ্ডল আপনি কি মনে করেন এটা বিজেপি অনুব্রত মণ্ডলকে বের করেছে? আপনার কথা মতো সেটা উঠে না, আসছে। সৌমিত্র খান বলছে। সৌমিত্র খান যে কথাটা বলছে, তার সৌমিত্র খান অনুব্রতকে আহ্বান জানাচ্ছে, কাজল তো সব দখল করে নিল। দেখুন, আমি দখল করেছি এ কথা ঠিক নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলোকে প্রচার করি। যখন সৌমিত্র খান থেকে শুরু করে বিজেপি কোন নেতা এসে উল্টো পাল্টা বললে সঙ্গে সঙ্গে কাউন্টারটা কাজল শেখই করে, আর করবো। আমি সত্য কথা বলতে ভালোবাসি, সত্য কথা বলবো, কারণ আমি ইডি সিবিআইকে ভয় পাই না। আমি ইডি সিবিআইকে ভয় পাই না। কি বলছেন? তৃণমূলের সব নেতা ইডি সিবিআই কে ভয় পাচ্ছে, আপনি ভয় পান না? ভয় এখনো জোর গলায় আপনার সামনে বলছি, ইডি সিবিআই কে কাজল শেখ ভয় পায় না। কাজল শেখের প্রপার্টি যা ছিল তাই আছে, কিচ্ছু বাড়েনি, বাড়বেও না। আমি কোনো 2 নম্বরই রাস্তায় হাঁটি না, না কয়লা, না বালি, না পাথর, না গরু। কোন জায়গায় কাজল শেখকে ইনভলভমেন্ট আছে আপনি দেখাতে পারবেন না। আপনি তৃণমূলও করেন, কয়লাতে নেই, বালিতে নেই, পাথরে নেই, গরুতে নেই, তৃণমূলও আছে। তৃণমূলের নেত্রী স্বচ্ছ, আমি প্রকাশ্যে বলি, জোর গলাতে বলছি, দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে অবসর নেব, সন্ন্যাস নেব, যদি এই ধরনের কোনো কিছু ফল্ট, কোনো কিছু 2 নম্বরী রাস্তায় কাজল শেখ নেমেছে দেখিয়ে দিতে পারেন। আমি দেখাবার কি আছে, বীরভূমের মাটির কথা। তৃণমূলের যে নেতারা বীরভূমে এমএলএ হয়েছে, বা তৃণমূল এমন একজন আছে, তার অনেক কলেজও বেরিয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, স্কুল হচ্ছে। কোনো নেতার আমার কিছু হয়নি, কিছু না না, না, কোনো কলেজ স্কুল কিচ্ছু নেই, কোনো কলেজ স্কুল কিচ্ছু নেই। আমার যে সম্পত্তিটা বাবা দিয়ে গেছে সেইটাই আছে এবং সেইটাই থাকবে। ওই সম্পত্তি থেকে বছরে মনে করলে একটা গাড়ি আমি কিনতে পারি। 80 বিঘি সম্পত্তিটা কম নয়। কাজল শেখ আসার পর একটু মুসলিমদের প্রতি একটু বেশি রকম করছে, হিন্দুদের মানে অত পাত্তা পায় না কাজল শেখের কাছে, মুসলিমরা বেশি পাত্তা পায়। জেলা পরিষদের অফিসটা নাকি পুরো মাথায় টুপি, ফেজ, কি বল, এইটা নিয়ে ভরে যাচ্ছিল একটা সময়, এখন একটু কমেছে মনে হয়, এরকম ব্যাপারটা হয়েছিল। দেখুন, বীরভূম জেলা পরিষদে দরজাটা সব সময়ের জন্য খোলা থাকে না, সবার জন্য খোলা থাকে না। কাজল শেখ আসার পর নাকি খালি মুসলিমদের জন্য বেশি খোলা ছিল। সব সময়ের জন্য খোলা থাকে, সবার জন্য খোলা থাকে। কাজল শেখ কি মুসলিমদের প্রতি বেশি করে কিছু করছে? উনি হিন্দু মুসলিম করে, উনি সাম্প্রদায়িক? আমার প্রশ্ন এইটুকু। দেখুন, আমি হিন্দুদের ক্ষেত্রে যদি বলেন, যদি আপনি নিজেকে একজন হিন্দু বলে মনে করেন, নানুরের ক্ষেত্রে বলছি, ধরুন নানুর একজন হিন্দু আপনি, কিন্তু আমি বলবো আপনার থেকে আমি বড় হিন্দু। তার কারণ একটা, নানুরে যতগুলো মন্দির আছে, এমন কোনো মন্দির নেই যে মন্দিরে কাজল শেখের কোনো সাহায্য, বা যে মন্দিরে যখন পূজা অর্চনা হয় কাজল শেখ যায় না। বীরভূম জেলার সব থেকে বেশি দুর্গা প্রতিমার দ্বার উদ্ঘাটন কাজল শেখ করে। সেটা তো সভাধিপতি হওয়ার আগেও করেছি, সভাধিপতি হওয়ার আগেও করেছি, সভাধিপতি না থাকলেও করব। তার কারণ আমার কাছে হিন্দু মুসলমান বলে কিছু নেই, আমি সবাইকে সমান চোখে দেখি, সবাই আমাকে সেভাবেই ভালোবাসে। কেউ ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে আমাকে আমন্ত্রণ জানায়, সভাধিপতি হিসাবে নয়। আর যদি সভাধিপতি হিসাবে আমন্ত্রণ করে থাকে, তাহলে আপনি কি করে বলছেন সভাধিপতির ঘরটা শুধু মুসলিমদের? নিশ্চয়ই সেখানে সবাই যায়। কিন্তু প্রথম দিকে যেটা দেখা যাচ্ছিল, জেলা পরিষদে সবাই মনে করতো কাজল শেখ মানেই ওখানে মুসলমানরা আসবে, ওদের কাজ হবে, হিন্দুদের কাজ হবে না। আপনি জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পরেই দুর্গাপুজো হয়েছে, তার দ্বার উদ্ঘাটনের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল কারা? ভয়ে অনুব্রত থেকে। এবার কাজল শেখ কি করে দেবে? কাজল শেখকে ভয় কেউ করে না, কাজল শেখ কাউকে ভয় দেখায়নি, আর দেখানোর প্রয়োজনও নেই। আমরা কাজল শেখের সঙ্গে কথা বলছিলাম, কাজল শেখের সঙ্গে অনেক কথা হলো।
আমরা যা প্রশ্ন করেছি তার উত্তর তিনি দিয়েছেন। যেমন উনি বলেছেন উনি বালির সঙ্গে যুক্ত নন, উনি হিন্দু মুসলমান করেন না, উনি বোমা বারুদের রাজনীতি করেন না, ওনার কোনো সম্পত্তি এমন নেই যে সম্পত্তি অবৈধভাবে হয়েছে। উনি সব ভালো কথা বলেছেন নিজের সম্পর্কে। এবার আরেকটা প্রশ্ন, লাস্ট শেষ কথা, কটা জিতবেন বলুন? 11-11 11 মিলিয়ে নেবেন। যেদিন গণনা কেন্দ্রে আসবেন ঝাঁপি খুলবে শুধু জোড়া ফুল, আর বিরোধী দেখবে শশীর ফুল। মানে 11 11 এদিকও নয় ওদিকও নয়, না 11-0 হবে, 11টাতে জোড়া ফুল ফুটবে আর বিরোধীরা শস্যের ফুল দেখবে। আর অনুব্রত মন্ডলের পিছন থেকে টানে কোনো টানাটানি চলবে না, কারো টানা চলবে না, কারো খেচাখেচি চলবে না। বীরভূম জেলায় যেখানে যাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট করবে সেই জিতবে বিপুল ভোটে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। আমরা নানুরে কাজল শেখের ঠিক বাড়ির থেকে কথা বললাম, কাজল শেখের সঙ্গে খোলামেলা আলোচনা হলো। এরপর আমরা একটা বিরতি নেব, বিরতির পর আসছি অন্যান্য খবরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।